such that the sign of the limit will remain will be the sign of the functional values in that neighborhood. এটাকেই সেম সাইন থিওরেমটা বলে। এবার আমি এটাকে প্রমাণ করতে গিয়ে গতকাল যেটা বলতে চাইছিলাম যে আমার এই লিমিট এক্সটেন্ডিং টু এ এফএক্স ইজ ইকুয়াল টু এল, এই বক্তব্যটা যে দেওয়া আছে তার মানে হচ্ছে যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য তুমি একটা ডেল্টা ডিলিটেড ডেল্টা নেইবারহুড অফ এ পেতে পারো ইন দ্য ডোমেন, যেখানে যদি এক্স থাকে তাহলে ডিস্টেন্স বিটুইন এফএক্স অ্যান্ড এল ইজ লেস দেন এপসাইলন। নাও ইন দিস স্পেশাল কেস যেখানে আমার দেওয়া আছে যে লিমিট ইজ নট ইকুয়াল টু জিরো, লিমিটের একটা নাম দিয়ে দিয়েছি এল, তাহলে আমি একটা স্পেশাল এপসাইলন চুজ করছি। সেই এপসাইলনটা কি চুজ করছি? মড এল ডিভাইডেড বাই 2। mod L is a positive number now কারণ L টা 0 নয়। mod L is always greater than equal to 0, কিন্তু যেহেতু L টা এই ক্ষেত্রে 0 নয় সেই জন্য mod L টা পজিটিভ। তাহলে mod L যদি পজিটিভ obviously mod L divided by 2 টাও পজিটিভ, সুতরাং আমি এপসাইলন এর ওই চয়েসটা নিলাম। আমাকে আমার জানা আছে যে আমি যাই এপসাইলন নিই না কেন আমি তার জন্য একটা ডেল্টা পাবো যাতে ঘটনাটা ঘটে। তাহলে ইন পার্টিকুলার আমি যদি এপসাইলনটা মডেল বাই 2 নিই তাহলে তার জন্যও আমি ডেল্টা খুঁজে পাবো। এই জায়গাটাতেই গতকাল কনফিউশন হচ্ছিল, আমি আশা করি আজকে আমি বোঝাতে পেরেছি। তোমাদের যদি কারোর কোনো ডাউট হয় আমি থামছি না, আমি আই এম জাস্ট গোয়িং অন সেইং, বাট ইউ জাস্ট আনমিউট ইয়োরসেলফ আর প্রশ্নটা করে ফেলবে, হ্যাঁ, যদি না বুঝতে পারো। ঠিক আছে? তাহলে আমি আশা করি এতটা অবধি আমি একটু ক্লিয়ারলি বলতে পেরেছি যে আমি এই পার্টিকুলার চয়েস অফ এপসাইলনের জন্য এরকম ডেল্টা পাবো আমি জানি, মানে একটা অন্তত ডেল্টা পাবো, তো ওই ডেল্টাটা আমি নিয়ে নিলাম। এবার আমি এই ইনইকুয়ালিটিস গুলোর দিকে তাকাচ্ছি। যদি এলটা গ্রেটার দেন 0 হয় তাহলে মডেল সমান তো এল হয়ে যাচ্ছে, তাহলে এল মাইনাস মডেল বাই 2 টা কি হয়ে যাবে? এল মাইনাস এল বাই 2, সুতরাং ওটা জাস্ট এল বাই 2 হয়ে যাবে। আর এই দিকটাও দেখে নাও যে এল প্লাস মডেল বাই 2 কত হয়ে যাবে? এল প্লাস এল বাই 2, সুতরাং 3l বাই 2। তাহলে বেশি ইন্টারেস্টিং জায়গা এই মুহূর্তে আমার ক্ষেত্রে যেটা হয়ে যাচ্ছে যে যদি এল গ্রেটার দেন 0 হয় তাহলে এই পার্টিকুলার নেইবারহুডে এফএক্সটা গ্রেটার দেন এল বাই 2 হচ্ছে, তার মানে এফএক্সটা গ্রেটার দেন 0 হচ্ছে। তাহলে আমি যে বক্তব্যটা রাখতে চেয়েছিলাম সেটা তো আমি রাখতে পারছি যে এল যদি পজিটিভ হয় তাহলে এফএক্স ইজ অলসো পজিটিভ in this particular deleted neighborhood of A in the domain। ওইটুকুনি তুমি চাইছো, আর তার চাইতে বেশি কিছু চাইছো না। But this is a very strong observation actually. Similarly, যদি L টা less than 0 হয় তাহলে মডেল সমান কি হবে? মাইনাস L হয়ে যাবে। তাহলে তুমি যদি মডেলের জায়গা মাইনাস L এখানে বসাও তাহলে L মাইনাস মডেল বাই 2 কত হয়? 3l বাই 2 হয়ে যাচ্ছে। less than fx less than l minus l by 2, সুতরাং এবারে l by 2 হয়ে গেল। তাহলে l যদি less than 0 হয় তাহলে fx কোথায় লাই করছে? fx টা 3l by 2 থেকে বড় আর l by 2 থেকে ছোট এইরকম অংশে থাকবে, প্রোভাইডেড x টা এই নেইবারহুডে থাকে। এবার তোমার l টা যেহেতু less than 0, l by 2 টা less than 0, so again this part is actually telling you that fx is going to be negative in this particular deleted neighborhood of A in the domain। তাহলে আমি আশা করি আজকে আমি বোঝাতে পেরেছি যে whatever I was saying আর কি। Is it okay? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। Huh? Okay, all right. So let us just make it stress this point again। কিভাবে বলছি যে যদি একটা ফাংশন দেওয়া থাকে over a domain and if A is a limit point of the domain and if limit extending to a fx is non-zero, then
in a neighborhood of A in the domain, fx will not be 0. সেম থিং রাইট, ওটার চেয়ে বেশি বলেছো, সেম সাইন থাকবে, কিন্তু আমি আরেকবার স্ট্রেস করলাম যে যদি লিমিটটা 0 না হয় তাহলে একটা নেইবারহুড পাওয়া যাবে যেখানে ফাংশনের ভ্যালু কখনোই 0 হবে না, ডিলিটেড নেইবারহুড অবভিয়াসলি। ওকে, সো নেক্সট জিনিস যেটা আমার বলবার আছে সেটা হচ্ছে যে আমার যদি দুটো ফাংশন দেওয়া থাকে f and g over the same domain, and suppose limit extending to a fx is equal to L and limit extending to a gx is equal to m, ঠিক আছে? তাহলে এই কথাটা বলার মধ্যেই ওই ব্যাপারটা রয়েছে যে a is a limit point। তাহলে এই অবস্থাটা যদি হয় তাহলে there are certain number of results which follow। এই সবকটা রেজাল্ট আমরা when we were discussing sequences we had done them for sequences, similar type of result will hold for functions also। So what is it telling you, যে if you look at the limit of sum of two functions, that is going to be the sum of the limits. If you look at the limit of a scalar multiplication of function, it is going to be the scalar multiplication of the limit. If you look at the limit of a product of two functions, it is going to be the product of the limits. And finally, if you look at the limit of the reciprocal, then it is going to be the reciprocal of the limit, provided এখানে কিন্তু একটা বক্তব্য যে তুমি যে জিনিসটার 1/, করে নিচ্ছ সে লিমিট should not be 0, right? So limit extending to a 1/gx is equal to 1/m, এটুকু প্রমাণ করলেই হয়ে যায়, provided m is non-zero। এই জিনিসটা যখন তুমি প্রমাণ করতে বসবে তখন তুমি রিয়েলাইজ করবে যে ওই যে কথাটা এক্ষুনি বলা হলো যে লিমিটটা 0 না হলে একটা নেইবারহুডে ফাংশনের ভ্যালু গুলো 0 হবে না, সেটা তো এখানে ভীষণ বেশি ইম্পর্টেন্ট। কারণ তুমি বলছো লিমিট এক্সটেন্ডিং টু এ 1/gx, ওটা কম্পিউটেড হবে আর কি, কম্পিউটেবল একটা কোয়ান্টিটি। তার মানে কি, তার মানে তুমি 1/gx বলে একটা ফাংশন তো ডিফাইন করতে পারছো। এবার বক্তব্য হচ্ছে যে ইউ মে নট বি এবল টু ডিফাইন ইট ওভার দ্য হোল অফ দ্য ডোমেন, কিন্তু when you are trying to find the limit, what you are doing is যে তুমি ফাংশনটার দিকে লোকালি তাকাচ্ছ, ঠিক আছে? ইট ইজ নট এ গ্লোবাল অবজারভেশন অফ দ্য ফাংশন। যখন তুমি লিমিটটা কম্পিউট করছো তুমি শুধু এর একটা নেইবারহুডে ফাংশন কেমন ভাবে বিহেভ করছে শুধু সেইটুকু দেখছো। ফ্যান্টাস্টিক জিনিস হচ্ছে যে এই লোকালি তাকিয়ে আমরা একটা ফাংশনের গ্লোবাল বক্তব্যগুলো রেখে দিতে পারবো, এটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি। বাট ফর দ্য টাইম বিং মানে আমি এটাকে খেয়াল রাখবো যে আমি যদি এমন একটা ফাংশন জি নিই যার লিমিটটা নন জিরো হচ্ছে অ্যাজ এক্সটেন্স টু এ, তাহলে একটা নেইবারহুড অফ এ পাচ্ছি যেখানে জি ইজ নন জিরো, therefore there is a neighborhood of a where the function 1/g is defined, and therefore I can even think of asking the question যে what is the limit of 1/gx as extends to a. This question can arise only because of what we have observed just now, and the answer is that this limit is going to be 1/m. আমি আশা করি যে আমি জায়গাটাকে স্ট্রেস কোন জায়গাটা করতে হবে সেটা বোঝাতে পেরেছি। দিস ইজ অ্যান অ্যাসাইনমেন্ট ফর ইউ পিপল, ঠিক আছে? আমি গত কোর্সে যেমন একটা লিস্ট অফ প্রবলেমস লিখে দিয়েছিলাম এটাতেও আমি লিখে দেব, বাট দিস ইজ দ্য ফার্স্ট অ্যাসাইনমেন্ট দ্যাট ইউ শুড সিট ডাউন অ্যান্ড রাইট দ্য প্রুফ অফ অল দিস 4 স্টেটমেন্টস। আমি আগে ভেবেছিলাম যে আমি ক্লাসের মধ্যে ডিসকাস করব, কিন্তু পরে আমি ভেবে দেখলাম যে আনলেস অ্যান্ড আনটিল ইউ ডু ইট অন ইয়োর ওন, তুমি এটা সিকোয়েন্সের ক্ষেত্রে কি হচ্ছে আর সেটা অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। সো ইট ইজ অ্যাডভাইজেবল যেটা বসে লেখো, যে কোনো বইয়ে এটার তুমি প্রমাণটা পেয়ে যাবে। এক্সপেক্টেড হচ্ছে যে যখন তুমি হোমওয়ার্কটা করছো তখন বুঝে করছো, হ্যাঁ? আর বড় হয়ে গেছো সুতরাং মানে সেই সবসময় একটা লাঠি নিয়ে পেছনে তো আমি দাঁড়াতে পারবো না যে বুঝেছিস কি বুঝিসনি।
ওটা বুঝে লিখবি, এটা আমি এক্সপেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? So let us go on to the next thing. So all these four statements, চারটেরই প্রুফ করতে হবে ম্যাম, হ্যাঁ সব চারটেরই প্রুফ করতে হবে। সবকটা চারটে স্টেটমেন্টই প্রমাণ করতে হবে। তাহলে এক এতেই আমি চারটে অঙ্ক দিয়ে দিলাম অ্যাজ ইফ, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু ডু দিস। ওকে, নেক্সট আমি যেটা ডিসকাস করতে চাইছি সেটা হচ্ছে যে এই যে অ্যালজেব্রা অফ লিমিটস আছে সেটাকে ইউজ করে একটা লিমিট কম্পিউটেশন করি। এটা প্রায় তোমরা হাই স্কুলে তো ডেরিভেটিভ বার করা দেখেছো, সেখান থেকে একটা মানে রিকগনিশন আসতে পারে আর কি। লিমিটটা কি বলছে যে লিমিট এক্সটেন্ডিং টু a x to the power n minus a to the power n divided by x minus a is equal to n a to the power n minus 1, ঠিক আছে? এখানে দেখো আর কোনো কথা লিখিনি, শুধু এই লিমিট করে এরকম লিখেছি। তোমার ব্যাকগ্রাউন্ডে কি কি জানতে হবে? প্রথমত এটা তো বলতেই হবে যে a is a real number obviously and n is for the time being only a positive integer, ঠিক আছে? আমরা অন্য কিছু নিয়ে এক্ষুনি কোনো বক্তব্য রাখতে চাইছি না। n টা জাস্ট 1 2 3 4 এটসেট্রা যে কোনো একটা ন্যাচারাল নাম্বার, তার জন্য আমি এটা লিখলাম। তাহলে তোমার মাথায় কি চলে এলো? আমার ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে x to the power n minus a to the power n divided by x minus a। তাহলে সেই ফাংশনের লিমিট আমাকে কম্পিউট করতে হবে as x tends to a। therefore আমায় প্রথমত জানতে হবে এটা ডোমেন অফ ডেফিনিশন কি। এটা ডোমেন অফ ডেফিনিশন হচ্ছে when x is not equal to a, কারণ x equal to a হলে তো এটা আমি পারবো না, এটা আমি বুঝতেই পারছি। আমরা ডিভাইডেড বাই জিরো টাইপের জিনিসটা অ্যালাউ করছি না। therefore the domain of definition is x not equal to a, তার মানে r minus singleton a। তাহলে r minus singleton a এর লিমিট পয়েন্ট লিটলে হবে। এত সব জ্ঞান প্রাপ্তি তোমার কিন্তু জাস্ট বাই লুকিং অ্যাট দিস প্রবলেম হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? যে আমার এই এই অবস্থায় আমি রয়েছি, এবার আমি লিমিটটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে বসবো। তার জন্য আমার একটা ছোট অ্যালজেব্রা লাগবে। আমি শিওর ছিলাম না যে তোমরা এটা তোমাদের মনে থাকবে কিনা, আমি একাধিকবার আলোচনা করেছি, সুতরাং আমি আরেকবার করে দিয়েছি। কি করেছি যে আমি এই এক্সপ্রেশনটা দেখছি x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a x টু দি পাওয়ার n মাইনাস 2 plus a squared x to the power n minus 3 plus etc plus a to the power n minus 2x plus a to the power n minus 1। এই এক্সপ্রেশনটার কে আমি যদি শর্টে লিখি তাহলে সেটা জাস্ট হচ্ছে summation j is equal to 0 to n minus 1 a to the power j x to the power n minus 1 minus j। লিমিট ফিমিট ভুলে যাও, জাস্ট এইটা দিস ইজ দিস থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি সেটা শর্টে তুমি এইভাবে লেখো, তাই তো? j is equal to 0 থেকে শুরু করছো, সুতরাং ওটা হয়ে যাচ্ছে x to the power n minus 1 will be the first term in the sum করে এরকম করে সাম করে করে যাচ্ছ, শেষটা হচ্ছে যেখানে x to the power 0 হয়ে যাচ্ছে, তার মানে 1 a to the power n minus 1 থাকছে। তো এই যোগফলটা এই থার্ড ব্র্যাকেটের যোগফল। এবার আমি এই থার্ড ব্র্যাকেটে যে এক্সপ্রেশনটা লিখেছি তার সাথে আমি x minus a কে গুণ করলাম। গুণ করাটা ইজ আ ভেরি ইজি থিং হিয়ার, কিছুই করতে হচ্ছে না। দেখো মানে অলমোস্ট অবভিয়াস। I was not sure whether you will remember the formula or not, that is why I did it, okay? So x দিয়ে আমি যদি গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে, জাস্ট x এর পাওয়ার একটা বেড়ে যাচ্ছে, x to the power n plus etc করে প্লাস a to the power n minus 1 x অব্দি আসছো। আর মাইনাস a দিয়ে যদি গুণ করো তাহলে জাস্ট সবকটা মাইনাস হয়ে যাবে আর এর পাওয়ার একটা করে বেড়ে যাবে। তাহলে তুমি দেখো যে এটার থেকে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে অংশটি রয়েছে আর এটা যেটা রয়েছে সাবট্রাকশন করলে তোমার শুধু কি পড়ে থাকবে, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, বাকি সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। ax to the power n minus 1 is cancelling out, a squared x to the power n minus 3 is cancelling out. I have made a mistake. Yeah, I have made a mistake, এখানে n minus 1 এর পর এটা n minus 3 লিখে দিয়েছি। হ্যাঁ, a squared x to the power n minus 2 হবে। টোটাল এখানে তোমার গুণ করার পর ডিগ্রিটা n হওয়া উচিত, এটা কপি পেস্টিং এ ভুল হয়ে গেছে,
ঠিক আছে, বাকিগুলো ঠিক করেছি, এটাই ভুল করে রেখেছি। যাই হোক, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, করে এটা তুমি x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n পাবে। তাহলে এটা করার কারণটা কি, যে তুমি যখন লিমিট x টেন্ডিং টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a করছো, দ্যাট ইজ জাস্ট ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু a সামেশন j is equal to 0 to n minus 1 a to the power j x to the power n minus 1 minus j, মানে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা রয়েছে এটা কি, এটা একটা ফাইনাইট সাম। তাহলে তুমি এক্ষুনি শিখেছো যে সাম অফ দ্য লিমিটস ইজ দ্য লিমিট অফ দ্য সাম, রাদার উল্টো বলা উচিত, লিমিট অফ দ্য সাম ইজ দ্য সাম অফ দ্য লিমিটস। তাহলে আমি যেটা ওটা যেহেতু দুটোর জন্য করতে পারি, তাহলে ফাইনাইট লিমিটের জন্য করতে পারি, এরা সবকটা এক একটা করে ফাংশন, সুতরাং সামেশন নোটেশনের ভেতরে লিমিটটা ঢুকে যাবে। এটা হচ্ছে তোমার প্রথম যে অ্যালজেব্রা অফ লিমিটের যে সূত্রটা, সেখান থেকে ওটা হলো। সেকেন্ড সূত্র থেকে কি হবে, যেখানে a টু দি পাওয়ার j ইজ এ কনস্ট্যান্ট, তাহলে তোমার ওটা লিমিটের বাইরে চলে যাবে, শুধু পড়ে থাকবে তাহলে হবেটা কি, a টু দি পাওয়ার j ইনটু লিমিট এক্সটেন্ডিং টু a x টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস j। এবার আবার করে তুমি ওই প্রথম যে সূত্রটা সেটাকে লাগাও। আমি একটা জিনিস শুধু ইনফ্যাক্ট দুটো জিনিস, হ্যাঁ, আমি একদম এপসাইলন ডেল্টা ডেফিনিশন ধরে প্রমাণ করেছি। কি করেছি, যে লিমিট এক্সটেন্ডিং টু a x ইজ ইকুয়াল টু a, আর যদি c যে কোনো কনস্ট্যান্ট হয় তাহলে লিমিট এক্সটেন্ডিং টু a c ইজ ইকুয়াল টু c। তোমরা আমি যখন বলছিলাম তখন বললে না যে খুব ট্রিভিয়াল ওই জিনিসটা, কিন্তু ওই জিনিসটাকে ব্যবহার করে তুমি দেখো, এবার এই সূত্রটাকে তুমি আরেকবার যদি লাগাও তাহলে কি হয়ে যায়, লিমিট এক্সটেন্ডিং টু a x স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার, limit extending to a x cube is equal to a cube, and so on. For any positive integer n, limit extending to a x to the power n is equal to a to the power n. এই জিনিসটা তুমি প্রমাণ করে দিতে পারবে জাস্ট প্রথম সূত্রটাকে ব্যবহার করে, তোমার আর এপসাইলন ডেল্টার দিকে ডেফিনিশনের দিকে যেতে হবে না। এবার ওটা তুমি প্রমাণ করে দিয়েছো, কনস্ট্যান্ট ফাংশনের লিমিটটাও কনস্ট্যান্ট ফাংশনের যে ভ্যালু সেটাই হয়, সেটাও জেনে গেছো। অ্যান্ড এই থার্ড সূত্রটাও রয়েছে, যে তুমি যদি লিমিট অফ প্রোডাক্টস নাও তাহলে সেটা প্রোডাক্ট অফ লিমিট হয়। তাহলে এত তিনটে যে জ্ঞান প্রাপ্তি তোমার হয়েছে, আর আরো যে জিনিসগুলো রয়েছে সেগুলো সব মিলিয়ে তুমি কি বলতে পারছো, যে যে কোনো এরকম পলিনমিয়াল এক্সপ্রেশন যদি নাও তাহলে তার লিমিটটা জাস্ট তোমার খুব সিম্পলি ক্যালকুলেশন হয়ে যাচ্ছে এখানে, right? So that is what I am doing. So in particular example limit extending to a to the power j x to the power n minus 1 minus j will be equal to what, a to the power j into a to the power n minus 1 minus j। তাহলে a to the power j a to the power minus j multiply করলে 1 হয়ে যাবে, শুধু পড়ে থাকবে a to the power n minus 1। আর কতগুলো এইরকম টার্মস পাচ্ছ, it is varying from j is equal to 0 to n minus 1. So there are n terms. So therefore you are getting you are adding a to the power n minus 1 with itself n times. So your answer is n a to the power n minus 1. আমি কি বোঝাতে পেরেছি? লাস্টের জায়গাটা আমি আগে বলবেন, মানে ওই হ্যাঁ হ্যাঁ আগেরটা থেকে কি করে এটা হলো, মানে এটা থেকে এটা, হ্যাঁ ম্যাম, হ্যাঁ আচ্ছা, এখান থেকে তুমি এটা থেকে এটা বুঝেছো? আচ্ছা, এটা থেকে এটা বুঝেছো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ ওকে, তাহলে সামেশন আর লিমিটটা কমিউট করে গেল, সেটা বোঝা গেল। এবার তুমি এই সামেশনটাকে না হয় আপাতত তুমি ভুলে যাও, তুমি জাস্ট ক্যালকুলেট করো লিমিট এক্সটেন্ডিং টু a তোমার a to the power j x to the power n minus j, অলরাইট। তাহলে এটা ইকুয়াল টু কি লিখতে চাইছি, a to the power j লিখলাম, করে লিমিট, আমি পুরোটা ঠিক করে লিখবো না, হ্যাঁ, কারণ মানে এটাতে আমার অত নোটেশনটা ভালো করে হবে না, লিমিট x to the power
n minus -1 1 minus j, বুঝতে পেরেছো? এইটুকুনি কাজটা তুমি করছো এখানে। মানে এই যে আচ্ছা ভেতরে এক্সপ্রেশনটা রয়েছে লিমিট এক্সটেন্ডিং টু a to the power j x to the power n minus 1 minus j is equal to a to the power j লিমিট, মানে এখানে তুমি অ্যাকচুয়ালি লিখছো লিমিট সরি x টেন্ডস টু a, তো ওটা ঠিক আছে, হ্যাঁ ওটা এক্সটেন্ডিং টু লেখা a, দরকার নেই। ওটা লিখিনি হ্যাঁ আমি, ঠিক হ্যাঁ, আছে কারণ ওটা দেখতে ঠিক আমি আছে, ঠিক লিখতে গেলে খুব ভয়ঙ্কর হয়। তাহলে লিমিট এক্সটেন্ডিং টু a, এটা a ধরো, হ্যাঁ, x এ to the power n minus 1 minus j, তাহলে that হ্যাঁ becomes equal to, so now let me use text, হ্যাঁ, so that becomes equal to a to the power j, and what is this? This is a to the power n minus 1 minus j, ঠিক আছে? দ্যাট ইজ ইয়োর বক্তব্য আর কি। আমি যেটা এক্ষুনি বললাম যে লিমিট এক্সটেন্ডিং টু এ এক্স ইজ ইকুয়াল টু এ প্রুভ করেছো, তাহলে সেখান থেকেই ফলো করে যায় যে লিমিট এক্সটেন্ডিং টু এ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, লিমিট এক্সটেন্ডিং টু এ স্কোয়ার এক্স কিউব ইজ ইকুয়াল টু এ কিউব অ্যান্ড সো অন। প্রত্যেকটা n এর জন্য তখন n হবে, হ্যাঁ ন্যাচারাল নাম্বার পাওয়ার যদি থাকে তার জন্য এটা হয়ে যাবে অটোমেটিক্যালি। হয়ে যাবে। হ্যাঁ, এবার a হ্যাঁ টু দি পাওয়ার j আর a টু দি পাওয়ার মাইনাস j গুণ করলে 1 পাবে, সুতরাং তুমি এখানে a টু দি পাওয়ার n মাইনাস n 1 minus পেয়ে 1 যাবে। হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আমি এবার বুঝতে এটা পেরেছি। হ্যাঁ সামেশনটা ভুলে গিয়ে তুমি আগে এটা ক্যালকুলেট করে ফেলেছো। এবার দেখছো প্রত্যেকটাতে একই উত্তর আসছে, হ্যাঁ, আর সে এক কতবার ওই উত্তরটা আসছে, n বার আসছে, তাহলে এখানে তুমি এটা a টু দি পাওয়ার n মাইনাস 1 কে n বার নিজের সাথে যোগ করছো, সুতরাং এটা পাচ্ছ n a টু দি পাওয়ার n মাইনাস 1, রাইট? বোঝা গেছে? হ্যাঁ ওকে, বুঝছি। তাহলে let us go on to the next result. এটাও মানে যারা সিকোয়েন্সটা শুনেছো ভালো করে তারা এই জায়গাটা পুরো অ্যাপ্রিসিয়েট করতে পারবে যে আমরা সিকোয়েন্সেস এর ক্ষেত্রে যেভাবে থিওরিটাকে ডেভেলপ করেছিলাম ফাংশনস এর ক্ষেত্রেও থিওরিটা সেইভাবেই ডেভেলপড হচ্ছে। তার যুক্তি আছে, হ্যাঁ, মানে সেটা আমি আশা করি সোমবার তোমাদের বোঝাতে পারবো যদি আজকে কিছুটা এগোতে পারি। সেটা হচ্ছে যে মানে আসলে সিকোয়েন্সের কনভার্জেন্স আর ফাংশনের লিমিট এক্সিস্টেন্স এট এ পয়েন্ট, তার মধ্যে there is a relation and that we will understand, হ্যাঁ, quite well we will have to understand আর কি। তো what is my next result? This is the sandwich theorem, বা ওটাকে স্কুইজ থিওরেম বলতে পারো, বাটলেন্ড শার্বার্টের তাই বলেছে আর কি। সো এটাতে কি করছো যে সাপোজ ইউ হ্যাভ থ্রি ফাংশনস defined on the same domain, all right, and suppose you take a limit point of that domain a, ওটা তো minimum requirement বললাম to compute the limit। এবার suppose these functions have these two properties। প্রথম property হচ্ছে যে fx is less than or equal to gx is less than or equal to hx for every point in the domain, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম প্রপার্টি রিকোয়ার্ড। আর সেকেন্ড প্রপার্টি ধরো হচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং টু এ fx is equal to limit extending to a hx is equal to L. All right. So g is a function which is sandwiched between two functions f and h, and as x tends to a, f is tending to L, h is also tending to L. Then you can immediately say that limit extending to a gx will also be equal to L. এটাকেই বলে স্যান্ডউইচ থিওরেম। আর আমি যেহেতু ছোটবেলা থেকে আমরা স্যান্ডউইচ থিওরেম বলতে অভ্যস্ত, আমি তাই বলছি, বাট ইউ ক্যান অ্যাজ ওয়েল ইউজ দ্য টার্ম স্কুইজ থিওরেম, ইট ডাজন্ট ম্যাটার, বাট ইট ইজ দিস পার্টিকুলার রেজাল্ট। So what is our ambition? We will try to prove it, and proving is not difficult at all. It is just an application of your definition. তো আমি কি করব, আমার জানা আছে যে লিমিট এক্সটেন্ডিং টু এ fx is equal to L, আর আমার জানা আছে লিমিট এক্সটেন্ডিং টু এ hx is equal to L, আমায় দেখাতে হবে লিমিট এক্সটেন্ডিং টু এ gx is equal to L। সুতরাং আমি যে কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 নিলাম, তাহলে তার জন্য আমি এপ্রায়ারি আমি দুটো আলাদা আলাদা নেবারহুড পাবো। একটা ডেল্টা 1 ডিলিটেড নেবারহুড অফ এ ইন দ্য ডোমেন পাবো, যেখানে x যদি থাকে তাহলে fx টা
L minus epsilon থেকে L plus epsilon ওপেন ইন্টারভ্যালে থাকবে, আর একটা ডিলিটেড ডেল্টা 2 নেবারহুড অফ A পাবো ইন দ্য ডোমেন, যেখানে আমার যদি x থাকে তাহলে hx টা ওপেন ইন্টারভ্যাল L minus epsilon থেকে L plus epsilon থাকবে। এটা ঠিক আছে, জাস্ট ডেফিনিশনটা টুকেছি যে যেহেতু ওই দুটো লিমিট এক্সিস্ট করে, তাহলে যে কোনো এপসাইলনের জন্য আমার একটা ডেল্টা পাওয়ার কথা। তো সেই এখানে কি এমফেসাইজটা কি করছি, যে সেই ডেল্টাটা শুধু এপসাইলনের উপরে নির্ভর করছে না, সেটা ফাংশনটার উপরেও নির্ভর করছে, যে আমি কোন ফাংশনটা নিয়েছি। তাহলে এই ফাংশন এফ এর জন্য যে নেবারহুডটা পাবো সেটা হতে পারে অন্য একটা ডেল্টা 1 নেবারহুড পেলাম, আর ফাংশন এইচ এর জন্য যে নেবারহুডটা পেলাম সেটা ডেল্টা 2 নেবারহুড পেলাম, যেটা এপসাইলনের উপরে নির্ভর করে, যাতে এই দুটো ঘটনা ঘটে। কিন্তু নাও হোয়াট ইজ আওয়ার ট্রিক, যেটা আমরা অনেকবার ব্যবহার করেছি, আফটার অল এগুলো তো ইন্টারভ্যালস সেন্টার্ড অ্যাট এ, তাই না? a মাইনাস ডেল্টা 1 থেকে a প্লাস ডেল্টা 1 নিচ্ছ ওপেন ইন্টারভ্যাল, আর a মাইনাস ডেল্টা 2 থেকে a প্লাস ডেল্টা 2 নিচ্ছ। এই দুটো ওপেন ইন্টারভ্যাল নিচ্ছ, তার মধ্যে থেকে তুমি a কে বাদ দিচ্ছ যাতে ডিলিটেড নেবারহুড হয়ে যায়, আর তারপরে ওটা যেন নেবারহুড ইন দ্য ডোমেন হয়, তার জন্য ইন্টারসেকশন উইথ দ্য ডোমেন নিচ্ছ। তাহলে হোয়াট ইজ ইউর ট্রিক, যে এই দুটোর যে ইন্টারসেকশন সেই জায়গাটা আমি নিয়ে নেব। তাহলে আমি যদি ওই ইন্টারসেকশন বললে যদি আমার একটু ঘেঁটে যায় মনে হয়, আমি সবচেয়ে সহজ হচ্ছে যে আমি মিনিমাম অফ ডেল্টা 1 ডেল্টা 2 নিলাম, ওইটা একটা পজিটিভ নাম্বার হবে। সুতরাং 0 আর মিনিমাম ডেল্টা 1 ডেল্টা 2 এর মধ্যে অসংখ্য নাম্বার আছে, আমি যে কোনো একটা ডেল্টা নিয়ে নিলাম। তাহলে সেই ডেল্টা যদি নিয়ে নিই, তাহলে যে আমি ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ এ যদি নিই ইন দ্য ডোমেন, সেটা অটোমেটিক্যালি এই ডেল্টা 1 নেবারহুড ইন দ্য ডোমেন আর ডেল্টা 2 নেবারহুড ইন দ্য ডোমেন তার সাবসেট হয়ে যাচ্ছে। সুতরাং এখানে যে ঘটনাটা ঘটছে সেটা ডেল্টা নেবারহুডের জন্য অবশ্যই করে ঘটবে। তাহলে লাভের লাভ কি হলো, যে একটাই নেবারহুড পেলে মানে খুঁজে বার করে ফেলতে পেরেছো ডেল্টা নেবারহুড, যেখানে একসাথে তোমার এফএক্সটা এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলন ওপেন ইন্টারভ্যালে আছে, আবার এইচএক্স টাও এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলন ওপেন ইন্টারভ্যালে আছে, দুটোই আছে। এবারে তোমার জি এর সম্বন্ধে কি জানা আছে, যে জিটা এফ আর এইচ এর মধ্যে স্যান্ডউইচড হয়ে রয়েছে। তাহলে যদি লেখো যে এক্স যদি ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ এ ইন দ্য ডোমেনে থাকে, তাহলে তুমি এইরকম একটা ইনইকুয়ালিটি পাচ্ছ, তো এল মাইনাস এপসাইলন লেস দেন এফ এক্স অ্যান্ড লেস দেন আর ইকুয়াল টু জি এক্স, এটা দেওয়া আছে, লেস দেন আর ইকুয়াল টু এইচ এক্স দেওয়া আছে, আর আবার এইচ এক্স ইজ লেস দেন এল প্লাস এপসাইলন লিখতে পারছো। তাহলে এবার আমার এফ আর এইচ এর কাজটা ফুরিয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এক্সটা এই নেবারহুডে নিই, তাহলে জি এক্সটা ওপেন ইন্টারভ্যাল এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনে থাকছে। সো আমি যাই এপসাইলন গ্রেটার দ্যান 0 নিই না কেন, তার জন্য আমি একটা ডেল্টা নেবারহুড পেয়ে গেছি যাতে এই ঘটনাটা ঘটে। দ্যাট ওয়াজ আওয়ার definition of the existence of the limit. So that is why I'm saying, since epsilon positive was arbitrary, I had taken any random epsilon here, and for that I showed such a thing. Therefore, limit extending to a gx is equal to L. বোঝাতে পেরেছি? Hopefully. Okay, so let us do some examples. প্রথম দুটো এক্সাম্পলই বোধ হয় আমি এখন I can't recall. No, only one example. Okay, in this particular example I am going to use some property of trigonometric function, যেটা আমি কিছুদিন আগে বলেছিলাম in one of the lectures, আমার মনে হয় কোর 3 এর একটা কোনো একটা লেকচারে বলেছি। তো আমরা এইগুলো কোনোটাই প্রমাণ করিনি, আমরা ধরে নিয়েছি যে এই রেজাল্টটা হোল্ড করে। আর এটা প্রমাণ করার যে দুটো উপায় আছে আমি তখনও বলেছিলাম, সেই দুটো উপায়ই আমাদের এখন আয়ত্তের মধ্যে নেই। একটা হচ্ছে আমার পাওয়ার সিরিজ ইউজ করে প্রমাণ করতে হয়, আর অন্যটা হচ্ছে যে আমার ইন্টিগ্রেশনের কিছু প্রপার্টিজ ব্যবহার করতে হয়। তো না, এই দুটো জিনিসই আমরা নেক্সট কোর্সে শিখবো। তাহলে তার আগে আমি জাস্ট
এইগুলোকে আমরা ধরে নিচ্ছি অ্যাজ দ্য ক্যারেক্টারাইজিং প্রপার্টিজ। মনে আছে না থাকতে পারে, আবার আজকে গুরু বাক্যর মতন মেনে নাও যে দিস ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টারাইজিং প্রপার্টিজ অফ কোসাইন এন্ড সাইন ফাংশন। হোয়াট ইজ ইট? যে এক্স যদি ওপেন ইন্টারভাল 0 থেকে π/2 এর মধ্যে থাকে, তাহলে আমার ইনইকুয়ালিটিটা যেটা হোল্ড করবে সেটা হচ্ছে 0 লেস দেন cos x লেস দেন sin x বাই x লেস দেন 1/cos x। ঠিক আছে, এই ইনইকুয়ালিটিটা হোল্ড করবে। এবার এটাতে তুমি যদি নজর দাও, আমি অলরেডি একটা লিমিট কম্পিউটেশন করেছি। কি করেছি? লিমিট এক্সটেন্ডিং টু 0 cos x is equal to 1, এটা আমি দেখিয়েছিলাম। তাহলে ইন দিস পার্টিকুলার কেস আমি 0 থেকে বড় জায়গায় আছি। ঠিক আছে, so since limit extending to 0 cos x is equal to 1, so limit extending to 0 1/cos x is also equal to 1. That much is at least all right. এবারে when your x is greater than 0, then sin x by x, এই যে ফাংশনটা, এটা cos x আর 1/cos x এর মাঝখানে স্যান্ডউইচড হয়ে রয়েছে। তাহলে at least the right hand limit of this function sin x by x as x tends to 0 is also going to be equal to 1. I hope I am clear. ঠিক আছে, আর এই জায়গাটাকে আমি সাজেশন দিয়ে দিচ্ছি যে তোমরা অ্যাপস্টলের ক্যালকুলাস 1 এই বইটা একটু রেফার করতে পারো। হ্যাঁ, এই ওই বইটা অসাধারণ ভালো, এই জায়গাগুলো স্টাডি করেছে। সো মানে you may try that. Okay, so if you take x between 0 and π/2, then this limit holds, right hand limit. If x is between minus π/2 and 0, what happens? So let us calculate. So let us see what is happening. If I take x to be less than 0, then minus x is greater than 0. সুতরাং আবার এই ইনইকুয়ালিটিটা হোল্ড করছে। তো মাইনাস এক্স এর জন্য আমি ওটাই লিখছি। তাহলে cos of minus x is less than sin of minus x divided by minus x, that is less than 1/cos of minus x, right? এটাতে কোনো অসুবিধা নেই, বিকজ এক্স পজিটিভ হলে এটা হোল্ড করে। তো সুতরাং আমি ওটাই লিখেছি। এবার আরো কি কি সব জানা আছে? cos of minus x is equal to cos x, sin of minus x is equal to minus of sin x, এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আবার করে তুমি দেখতে পাচ্ছ যে এক্সটা যদি 0 থেকে ছোট হয়, again you don't have to go very far from 0. It is enough to look in a small neighborhood of 0, right? So you are just looking at the interval minus π/2 to 0. There again you get the same inequality. Cos x is less than sin x by x is less than 1/cos x. And again, for the similar reason, you get that limit extending to 0 minus sin x by x is equal to 1. Eta, therefore, the left-hand limit of this function is also equal to 1 at 0. So, conclusion ki korte paro je therefore limit extending to 0 sin x by x is equal to 1. Right? আর তোমরা প্রশ্ন করতে পারো যে বাকি জায়গায় কি হবে? বাকি জায়গায় একটা জিনিস খেয়াল রাখবে যে আর একটা প্রপার্টি বলেছিলাম, which is period, that cos and sin are periodic functions. So whatever is happening in this minus π/2 to π/2, you have to rearrange a little bit for other intervals. But for the time being, আমার just limit extending to 0 sin x by x computation ইচ্ছে ছিল, so that I am able to do like this. Is it all right? নিস্তব্ধতা মানে yes, হ্যাঁ একজন বললে yes। তাহলে আমি একটা লাস্ট এক্সাম্পলটা করি, দেখা যাক যে fx is equal to x to the power 3/2 এই ফাংশনটা কনসিডার করছো। এটার মানে কি? আগে স্কোয়ার রুট অফ এক্স নিয়ে নাও, তারপরে তার কিউব নিয়ে নাও, এইভাবে ভাবতে পারো। তাহলে স্কোয়ার রুট অফ এক্স নিতে গেলে তোমার এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতেই হবে। তাহলে fx is equal to x to the power 3/2 নিলে, এবার আমি বলছি গ্রাফটার দিকে তাকাও। তোমার যদি এক্সটা বিটুইন 0 and 1 থাকে, তাহলে তোমার x স্কোয়ার্ড লেস দ্যান x to the power 3/2 লেস দ্যান x, এটা সব সময় হবে, বিকজ
ভেরি ইজি টু সি। হ্যাঁ, লগ এক্স, তোমার এক্স যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে লগ এক্স ইজ এ নেগেটিভ ফাংশন। তুমি জানো যে 1 ইজ লেস দেন 3/2 ইজ লেস দেন 2, তাহলে লগ এক্স দিয়ে গুণ করো তাহলে উল্টো হয়ে যাচ্ছে। সো 2 log x is less than 3/2 log x is